আজকে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেটা যে শুধুমাত্র সাহিত্যের ছাত্রছাত্রীদের কাজেই লাগবে তা নয়, সেটা সবার ক্ষেত্রেই কাজে লাগবে। আজকের টপিকটাই হচ্ছে এমন ন্যারেটিভ টেকনিক। এই ন্যারেটিভ টেকনিকটা যেটা আমরা জানি সচরাচর যে খুব সাধারণভাবে বলতে গেলে পরে কিছু খুব অল্প কয়েকটি ন্যারেটিভ স্ট্রাকচার বা টেকনিক সম্পর্কেই আমরা জানি, কিন্তু এখনো অনেক কিছুই আমাদের জানা বাকি যেগুলি আমরা এই ভিডিওটিতে জানবো। তো শেষ পর্যন্ত দেখতে থাকলে পরে অনেক নতুনত্ব বা নতুন কিছু শেখা যাবে, সেটাই আমার বিশ্বাস। সুতরাং প্রথমেই আমরা জানতে চাইবো যে ন্যারেটিভ কি জিনিস। হোয়াট ইজ ন্যারেটিভ? ন্যারেটিভটা হচ্ছে সিকোয়েন্স অফ ইভেন্টস দ্যাট ন্যারেটর টেলস ইন আ স্টোরি ফর্ম। গল্পের আকারে যেটা বলে যাচ্ছেন ন্যারেটর। তাহলে ন্যারেটর কে? ন্যারেটর হচ্ছে a storyteller of any kind, whether the authorial voice in a novel or a friend telling you about last night's party, যা খুশি হোক না কেন, যে যেটা বর্ণনা করছেন তিনি হচ্ছে ন্যারেটর। ন্যারেটর যেটা ন্যারেট করছেন সেটাই হচ্ছে ন্যারেটিভ। এবার এই রকম ন্যারেটিভ তো আমরা অনেকেই দেখেছি। সেটা বেসিক যে নলেজটা আমাদের কাছে আছে, সেই বেসিক নলেজের দুটি টাইপের ন্যারেটিভ আমরা জানি, দুটি টাইপের টেকনিক আমাদের জানা। একটা ফার্স্ট পারসন ন্যারেশন আর একটা হচ্ছে থার্ড পারসন ন্যারেশন। সেকেন্ড পারসন ন্যারেশনটাও আছে, কিন্তু এই দুটোই মূলত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা যায়। ফার্স্ট পারসন ন্যারেটরটা কি জিনিস বা ফার্স্ট পারসন ন্যারেশনটা কি জিনিস? A narration in which the narrator tells the story from his or her point of view and refers to him or herself as I. The narrator may be an active participant of the story or just an observer. তাহলে I দিয়ে যে সমস্ত লেখা আমরা দেখি সেটাই হচ্ছে ফার্স্ট পারসন ন্যারেশন। ফার্স্ট পারসন মানে I। সেখানে ন্যারেটর কি হচ্ছেন, যে অ্যাক্টিভ পার্টিসিপেন্টও হতে পারেন অথবা একজন অবজারভারও হতে পারেন গল্পের মধ্যে। উদাহরণ দিলে দেখা যাবে যে ন্যারেটিভ অফ জেন হায়ার 1847 সালে পাবলিকেশন যেটা হয়েছিল, সেই নভেল শার্লট ব্রন্টেন is told through the eyes of Jane 10 years after the events of the novel. তাহলে জেনের চোখ দিয়ে বলা হচ্ছে গোটা গল্পটা, সেক্ষেত্রে ফার্স্ট পারসন ন্যারেশনটা এখানে কাজ করছেন। থার্ড পারসন ন্যারেশনটা কি জিনিস? The narrator remains outside the story and describes the characters in the story using proper names and the third person pronouns he, she, it, they ইত্যাদি। তাহলে ন্যারেটর ফার্স্ট পারসনের মতো ডিরেক্টলি ইনভলভড নয়, বাইরে থেকে তিনি সেটা দেখছেন, যে জন্য এটাকে অমনিসেন্ট ন্যারেটরও বলা হয় বা অমনিসেন্ট ন্যারেশন বলা হয়ে থাকে। এই অমনিসেন্ট ন্যারেশনটা কি? ন্যারেটর নোজ all of the actions, feelings and motivations of all the characters. সমস্ত চরিত্রের সবকিছুই তিনি জানেন, সেই রকম ভাবে তিনি বর্ণনা করছেন গল্পটিতে। তো দ্য ন্যারেটর অফ লিও টলস্টয়, অ্যানা কারেনিনা 1878 এর পাবলিকেশন, seems to know everything about all the characters and events in the story. তাহলে ন্যারেটর লিও টলস্টয়ের, অ্যানা কারেনিনার সমস্ত কিছুই তিনি জানেন, সেইভাবেই ন্যারেশনটা এগোচ্ছে। সুতরাং সেই জন্যই এটা থার্ড পারসন ন্যারেশন। কিন্তু এটুকু জানলেই তো হলো না, একগুচ্ছ জিনিস যেগুলি আমাদের এখনো জানা নেই, এইটুকুনি আমরা মোটামুটি জানি, কিন্তু যেগুলি জানি না সেইগুলি নিয়ে এবার আমাদের আলোচনা। We have a lot more to learn. প্রথম যেটা আমাদের লিস্টে আছে সেটা হচ্ছে আনরিলায়েবল ন্যারেটর। এবার বোঝা যাচ্ছে যেখানে ন্যারেশনকে যদি আমি বিশ্বাসই না করি, টাইটেল থেকেই বোঝা যাচ্ছে আনরিলায়েবল, অর্থাৎ রিলায়েবিলিটি যার নেই। কি সেটা? দ্য ন্যারেটর অফ দ্য স্টোরি ইজ নট সিনসিয়ার or introduces a bias in their narration and possibly misleads the reader, hiding or minimizing events, characters or motivations. বোঝা যাচ্ছে স্পষ্টভাবে যে ন্যারেশনটা কিন্তু বিশ্বাসযোগ্য নয়। ন্যারেটরের ন্যারেশন যেটা করছে সেটা আমরা বিশ্বাস করতে পারছি না। একটা এক্সাম্পল নিলে আমরা স্পষ্টভাবে সেটা বুঝে যাব যে আগাথা ক্রিস্টির দ্য মার্ডার অফ রজার অ্যাক্রয়েড 1926 এর পাবলিকেশন। The novel includes an unexpected plot twist at the end of the novel. In the last chapter, Shepard described how he was an unreliable narrator. ফলে সেখানে চরিত্র নিজেই আনরিলায়েবল ন্যারেটর হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করছেন। ফলে এই গল্পটি, যদি গল্পটি পড়া থাকে তাহলে বোঝা যাবে যে রিলায়েবিলিটি কিন্তু নেই ন্যারেটরের। আরেকটি উদাহরণ নেওয়া যাক। Another example is Don Palathra's 1956 Central Travancore 2020 তে রিলিজ করেছিল একটি মুভি, মালায়ালাম মুভি। এখানে কি হচ্ছে, ফিল্ম প্রগ্রেসেস থ্রু সেভারাল স্টোরিজ টোল্ড বাই ভ্যারিয়াস ক্যারেক্টার্স, বাট দ্য ভিউয়ার হ্যাজ টু ডিসাইড হুইচ অ্যামং দোজ স্টোরিজ ক্যান বি বিলিভড। সিনেমাটি খুব মজাদার। সিনেমাটি দেখলে বোঝা যাবে যে আমরা ঠিক কোন ন্যারেটরকে বিশ্বাস করব সেটা বোঝা যাচ্ছে না। ফলে এই দুটি এক্সাম্পল কিন্তু আনরিলায়েবল ন্যারেটরের জন্য একদম আদর্শ। ফলে সেক্ষেত্রে আনরিলায়েবল ন্যারেটরকে তোমরা যদি অন্য কোথাও খুঁজে পাও অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করো। নেক্সট যে লিস্টে আমাদের আছে ন্যারেটিভ হুক। হুক থেকে বোঝাই যাচ্ছে যে টেনে বের করা বা টেনে নিয়ে আসার একটা কোনো বিষয় নিশ্চয়ই এখানটায় আছে। সেক্ষেত্রে ন্যারেটিভ হুকটা কি জিনিস? দ্য বেস্ট স্টোরিজ আর দ্য ওয়ান্স দ্যাট গ্রিপ ইউ ফ্রম দ্য বিগিনিং, অ্যান্ড দ্যাটস এক্স্যাক্টলি হোয়াট আ ন্যারেটিভ হুক ডাজ। ইউজুয়ালি ফাউন্ড অ্যাট দ্য স্টার্ট অফ দ্য ন্যারেটিভ, দে এন্টাইজ ইউ টু কিপ রিডিং। এমন একটা সেন্টেন্স, এমন একটা বাক্য সেখানে দিয়ে দেবে শুরুতেই, যেটা থেকে আমাদের মনে হবে না এটা তো না পড়লে নয়, পড়েই যেতে হবে, পড়েই যেতে হবে, পড়েই যেতে হবে।
আমার বিশ্বাস এরকম প্রত্যেকেরই অভিজ্ঞতা আছে, এরকম গল্প পড়ার অভিজ্ঞতা নিশ্চয়ই আছে, যেখানে একটা বাক্য পড়লে পরে, শুরুতেই একটা বাক্য পড়লে পরে সেটা আমাদের পড়তে ইচ্ছা করে বহুবার। আর সেক্ষেত্রে আমাদের উদাহরণ যেটা, প্রায়র এন্ড প্রেজুডিস 1813 যার পাবলিকেশন ডেট, জেন অস্টেনের লেখা এই উপন্যাসটিতে প্রথম যে বাক্যটি সেটা কি ছিল, ইট ইজ আ ট্রুথ ইউনিভার্সালি অ্যাকনলেজড দ্যাট আ সিঙ্গল ম্যান ইন পজেশন অফ এ গুড ফরচুন মাস্ট বি ইন ওয়ান্ট অফ এ ওয়াইফ, an enticing beginning indeed। তাহলে এমন একটা বাক্য যেটা নভেলের শুরুতেই আসছে, সেটা পড়লে পরে স্বাভাবিকভাবেই কিন্তু আমাদের আগ্রহ অনেক বেশি বেড়ে যায় গোটা নভেলটিকে পড়বার জন্য। তো সেটা হচ্ছে ন্যারেটিভ হুক। সেকেন্ড এক্সাম্পলটা কি আছে, ইকুয়ালি কনসাইজ ইজ দ্য স্টার্ট অফ রেনাট আডলারস কাল্ট ক্লাসিক স্পিডবোট। এটা এই 1976 সালে লেখা স্পিডবোট, নোবডি ডায়েড দ্যাট ইয়ার, আ লাইন দ্যাট ইনস্ট্যান্টলি প্রম্পটস কোয়েশ্চেনস হুইচ ক্যান অনলি বি অ্যান্সার্ড বাই রিডিং অন। এবার এইটা না এরকমই মজাদার, বিভিন্ন নভেল আছে যেখানে প্রথম লাইনটা পড়লে পরে এরকম মনে হয় যে বাহ, এটা তাহলে শেষ পর্যন্ত কি হলো দেখতে হচ্ছে। তো সেই রকমই নোবডি ডায়েড দ্যাট ইয়ার, এটা পড়লে পরে কিন্তু শুরুতেই আমাদের আগ্রহটা অনেকটা বেড়ে যায়। তো এই রকম টেকনিকগুলিকে ন্যারেটররা নয়, এই রকম টেকনিকগুলিকে নভেলিস্টরা বা পোয়েটরা বা শর্ট স্টোরি রাইটাররা, এসেইস্টরা ব্যবহার করে থাকেন, যেটা খুবই এন্টাইসিং এবং বাকিটা পড়তে আমাদের উৎসাহ জাগায়। নিশ্চয়ই এরকম অনেক উদাহরণ তোমরা পেয়েছো, অবশ্যই কমেন্ট সেকশনে তোমাদের চয়েস অনুযায়ী একটি লিখবে বা আমাদেরকে জানাবে। এর পরের যেটি আছে সেটা হচ্ছে স্টোরি উইদিন আ স্টোরি অর ফ্রেম স্টোরি। এক্স্যাক্টলি তাই, ফ্রেম স্টোরি বলতেই বোঝাচ্ছে যে গল্পের মধ্যে গল্প। তো বিষয়টা কি রকম, আ স্টোরি উইদিন আ স্টোরি অলসো রেফার টু অ্যান এমবেডেড ন্যারেটিভ in which a character within a story becomes the narrator of a second story within the first one। তার মানে চরিত্রটা, গল্পটি আমি পড়ছি সেখানে কি হচ্ছে, একটি চরিত্র আরেকটি গল্প বলছে। তাহলে এই যে পর পর চলছে, গল্পের মধ্যে চরিত্র, তার মধ্যে আরেকটি চরিত্র, সে আরেকটি গল্প বলছে, এইটা হচ্ছে ফ্রেম স্টোরি বা স্টোরি উইদিন আ স্টোরি। মাল্টিপল লেয়ার্স অফ স্টোরিজ উইদিন স্টোরিজ আর সামটাইমস কল্ড নেস্টেড স্টোরিজ। তো ফলে এটা এই যে মাল্টিপল লেয়ার যদি থাকে তখন সেটাকে নেস্টেড স্টোরিও বলা হয়ে থাকে। এক্সাম্পল নিলে পরে দেখা যাচ্ছে কি, এই যে লুই ক্যারলের অ্যালিসিস অ্যাডভেঞ্চার ইন ওয়ান্ডারল্যান্ড 1865 যার পাবলিকেশন ডেট, এখানেও কিন্তু ওই ছোট ছোট গল্পগুলো তৈরি হচ্ছে, যে অ্যালিস কার সাথে মিট করছে, তার সে কিভাবে ক্যারেক্টার ডেভেলপমেন্টটা দেখাচ্ছে, এই প্রত্যেকটাই কিন্তু ছোট ছোট গল্প দিয়ে হচ্ছে, যেটা সূত্রপাত আসলে কি ডিড দ্য স্প্যানিশ ট্র্যাজেডি থেকে হচ্ছে, যেটা 1587 এ পাবলিকেশন হয়েছিল। সেখানেও কিন্তু দুটো ক্যারেক্টার ছিল, সেই অডিয়েন্স ওই দুটো ক্যারেক্টারের সামনে পুরো প্লেটাকে প্রেজেন্ট করা হচ্ছে, যেখানে ওই প্লেটাকে কমেন্ট করছে দুটি ক্যারেক্টার। ফলে গল্প, তার মধ্যেও কিন্তু গল্প রয়েছে, ফ্রেম স্টোরি, স্টোরি উইদিন আ স্টোরি। আরেকটি উদাহরণ হচ্ছে মার্গারেট অ্যাটউডের নভেল দ্য ব্লাইন্ড অ্যাসাসিন, যেটা 2000 সালে পাবলিশ হয়েছিল। এখানে কি হচ্ছে, এটা interspersed with excerpts from a novel written by one of the main characters. A novel within a novel itself contains a science fiction story written by one of that novel's characters। মানে এখানে চরিত্র, নভেলের যে চরিত্র সেও কিন্তু একটা নভেল লিখছে। ফলে কি হচ্ছে, ব্লাইন্ড অ্যাসাসিনে একটি চরিত্র রয়েছে, সেই চরিত্র আবার আরেকটি নভেল লিখছে, তার আবার ক্যারেক্টার রয়েছে। ফলে এইভাবে কিন্তু একটা স্টোরির মধ্যে আরেকটা স্টোরি ঢুকে পড়ছে। এরকম অনেক ড্রামাও পাওয়া যায়, যেমন বিজয় তেন্ডুলকরের সাইলেন্স দ্য কোর্ট ইজ ইন সেশন, এটাও কিন্তু একটা খুব সুন্দর ফ্রেম স্টোরির উদাহরণ। লিস্টে পরের যেটা রয়েছে আমাদের সেলফ ফুলফিলিং প্রফেসি। কি জিনিস সেটা, অ্যাজ দ্য নেম সাজেস্টস, a writer will use this technique to have characters make predictions about the future which then come true as a result of them thinking about that event। মানে মজাদার ব্যাপার যে একটা ফিউচার প্রেডিকশন করবে এবং সেটা ভাবতে ভাবতে গিয়ে সেটাই দেখা গেল সত্যি হয়ে দাঁড়াবে। আমি ছোট্ট একটি টিপ্পণী দিই, জগদীশ গুপ্তর গল্প, ছোট গল্পগুলো যদি কেউ পড়ো তাহলে সেখান থেকেও কিন্তু আমরা এই সেলফ ফুলফিলিং প্রফেসিটা কিন্তু আমরা জানতে পারি। তো এখানে আমি যে উদাহরণটা টেনেছি সেটা হচ্ছে ইডিপাস থেকে, প্রথম যেটা, যে দ্য লিজেন্ড অফ ইডিপাস রেক্সে তো সেলফ ফুলফিলিং প্রফেসি প্রচুর রয়েছে। আমি বলবো না কারণ এটা অনেকেরই পড়া বা জানা। আমি চাইছি যারা স্টুডেন্ট, যারা ভিডিওটি দেখছো, তাদের মধ্যে যদি সম্ভব হয় কমেন্ট করো যে কিভাবে ইডিপাসে সেলফ ফুলফিলিং প্রফেসিটা কাজ করছে। সেকেন্ড হচ্ছে কৃষ্ণ, মহাভারতে যে কৃষ্ণর যে গল্পটি, সেখান থেকেও কিন্তু সেলফ ফুলফিলিং প্রফেসি দেওয়া আছে। এরকম বহু ঘটনার সাক্ষী আমরা হই, যেটা বলা হচ্ছে এটা হবে, তারপরে গিয়ে দেখা গেল সেইটাই ঘটছে। এবং থার্ড যেটা এক্সাম্পলকে আমি ব্যাখ্যা করেছি সেটা হচ্ছে হ্যারি পটারের গল্প, যেখানে লর্ড ভলডেমর্ট কি করছে, হার্ড আ প্রফেসি মেড বাই সিবিল ট্রেলানি টু ডাম্বলডোর,
that a boy born at the end of July, whose parents had defied Voldemort thrice and survived, would be made marked as his equal. Because of his prophecy, Lord Voldemort sought out Harry Potter, believing him to be the boy spoken of, and tried to kill him. Reminding you something? একদমই শ্রীকৃষ্ণর যে গল্প, যেটা ওই অষ্টম গর্ভের সন্তান কংসকে হত্যা করবে, তো সেই গল্পটারই কিন্তু আরেকটি রূপ হ্যারি পটারের মধ্যে কিন্তু দেখানো হচ্ছে। বলে কি হচ্ছে, his parents died protecting him, and when Voldemort tried to cast a killing curse on Harry, it rebounded and took away most of his strength and gave Harry Potter a unique ability and connection with the Dark Lord, thus marking him as his equal. ফলে হ্যারি পটার কিন্তু শক্তিশালী হয়ে উঠছে সেই দিক থেকে। এই যে সেলফ ফুলফিলিং প্রফেসি, যে এরকম একটা ঘটনা ঘটবে এবং সেটা ঘটছে, আলটিমেটলি সেই জিনিসটাই কিন্তু এখানে দেখানো হচ্ছে। সেটা পপুলার কালচার থেকে গ্রিক ড্রামা সর্বত্রই বিদ্যমান। লিস্টের নেক্সট যেটা আছে সেটা হচ্ছে ক্লিফ হ্যাঙ্গার। খুব শুনতে অদ্ভুত। ক্লিফ হ্যাঙ্গার বলতে আমরা যেটা বুঝি যে ক্লিফ হ্যাঙ্গার, সিলভেস্টার স্ট্যালোনের একটা মুভিও আছে ক্লিফ হ্যাঙ্গার, কিন্তু সেটার সাথে এটা অনেকটাই কম যুক্ত। ক্লিফ হ্যাঙ্গার বলতে আমরা বুঝি যখন একটি গল্প ইজ লেফট ওপেন এন্ডেড অর আনরিজলভড, বলে দেওয়া হচ্ছে না এখানে কি হচ্ছে বা কি হতে পারে। This is commonly used narrative technique in television and film, as creators want the viewers to come back for the next episode or sequel to see if the answers are revealed. যদি এটা বাংলা সিরিয়ালগুলোর ক্ষেত্রে একদমই প্রযোজ্য নয়। বাংলা সিরিয়ালগুলো দেখলে পরে বোঝা যায় যে এইটাই হবে, এইটাই হতে চলেছে এবং এইটাই শেষ পর্যন্ত হবে। তো সেক্ষেত্রে ক্লিফ হ্যাঙ্গারের উদাহরণ বাংলা সিরিয়ালগুলি নয়, তাহলে কি এমন কিছু এপিসোড, যে এপিসোডগুলোকে আমরা দেখে আসছি, ধরো ওয়েব সিরিজগুলোর কথাই চিন্তা করি না, প্রত্যেকটি ওয়েব সিরিজ আমরা টান টান উত্তেজনা সহকারে দেখি। কেন দেখি? কারণ প্রত্যেকটি এপিসোডে এমন কিছু ট্রেসেস লেফট থাকে বা এমন কিছু ট্রেসেস থেকে যায় যেখানে কিন্তু আমরা স্বাভাবিকভাবে পরের এপিসোডটাই সেই জিনিসটাকে ধরতে চাই। আমি যে উদাহরণটা টেনেছি সেটা হচ্ছে এক তো গেম অফ থ্রোনস 2011 সালে, আর মানি হেস্ট তো রিসেন্ট। এই যে এই দুটি, এটা কি হচ্ছে, এন্ড উইথ ওয়ান অফ দ্য আনরিজলভড ইস্যুস, কোনো না কোনো আনরিজলভড ইস্যু সেখানে থাকছে। দ্য ভিউয়ার্স উইল অটোমেটিক্যালি বি interested in the next issue. স্বাভাবিকভাবে পরবর্তীটার জন্য ভিউয়ার অপেক্ষা করে থাকে যে কখন আসবে, কখন আমি দেখব। দ্য পিকউইক পেপারস, a classic example, 1836, অনেক বছর আগেকার ডিকেন্সের লেখা, has plenty of examples of cliffhangers throughout the story. It was originally released in weekly newspapers, and chapter endings were left deliberately open-ended and encouraged readers to purchase the next week's issue. এবং এটা যে শুধুমাত্র পিকউইক পেপারের ক্ষেত্রে সত্যি তা নয়, এমনকি আমাদের বাংলাতেও অনেক রয়েছে যেটা আনন্দ পাবলিশার থেকে বেরোতো, প্রত্যেক সপ্তাহ অন্তর বেরোতো, বা শুকতারাতে বেরোতো, বা আনন্দ মেলায় বেরোতো। ফলে কি হচ্ছে, আমরা যাতে পরের ইস্যুটা কিনি সেই জন্য আর্ধেক হয়তো প্রথম ইস্যুটায় থাকতো, দ্বিতীয়টা বাকি আর্ধেক, বা চ্যাপ্টার ওয়াইজ চলতো, যাতে আমরা প্রত্যেকবার পড়ার জন্য আগ্রহী হই। এইটি হচ্ছে ক্লিফ হ্যাঙ্গারের উদাহরণ। নেক্সট যে টপিকটা সেটা হচ্ছে রেড হেরিং। রেড হেরিং হচ্ছে পপুলার ইন ক্রাইম এন্ড মিস্ট্রি রাইটিং, ইন পার্টিকুলার ওয়্যার writers divert the attention of the reader onto another character or elements of the story in order to distract them from the truth. সত্যি থেকে ঘুরিয়ে দেওয়ার জন্য অন্য কিছুর দিকে আমরা ডাইভার্ট করি। আমি দুটি সিনেমার কথা এই ইমিডিয়েটলি আমার মনে পড়ছে, দুটি বলতে একটি, তার মধ্যে টম ক্রুজের জ্যাক রিচারের সেকেন্ড পার্টটা, যেখানে বোঝাই যাচ্ছে যে একটা হত্যাকে গোপন করার জন্য 5টি হত্যা আরো করা হয়েছিল। এবং একই জিনিস কিন্তু আমরা মালায়ালাম মুভি আঞ্জাম পাথিরাতেও পেয়ে থাকি। ফলে সেই জিনিসটা হচ্ছে রেড হেরিং, যেটা দ্য টার্ম ওয়াজ পপুলারাইজড ইন 1807 বাই ইংলিশ polemicist William Cobbett, who told a story of having used a strong smelling smoked fish to divert or distract hounds from the chasing a rabbit. ফলে র্যাবিটদেরকে চেস করছিল হাউন্ড, সেখানে খুব দুর্গন্ধ, মানে গন্ধ আছে এরকম মাছের গন্ধ শুকিয়ে তাদেরকে ডিস্ট্রাক্ট করা হয়। অনেক সময় কুকুরকে ডিস্ট্রাক্ট করার জন্য লঙ্কার গুঁড়ো শুকিয়ে দেওয়া হয় বা মানে ছিটিয়ে দেওয়া হয়, সেক্ষেত্রেও কিন্তু এটা রেড হেরিং এর উদাহরণ। তো উদাহরণ যেটা আমরা আসলে নিতে চাইছি সেটা হচ্ছে দ্য হাউন্ড অফ দ্য বাস্কারভিলস। সবাই আমরা পরিচিত এটার সাথে, 1902 সালে লেখা স্যার আর্থার কনান ডয়েলের Sir Sherlock Holmes navigating numerous red herrings while solving a murder. এগুলো তো শুধুমাত্র হাউন্ড অফ দ্য বাস্কারভিলস বলে নয়, শার্লক হোমসের বিভিন্ন গল্পেই আমরা এই রেড হেরিং এর উদাহরণটা পাই। In the mystery story starred in Scarlet 1887, Detective Sherlock Holmes examines a clue which is later revealed to be intentionally misleading. For example, reading. এইটাও কিন্তু রেড হেরিং এ যে ইন্টেনশনালি মিসলিড করার জন্য সেরকম ক্লু দিয়েছে। এরকম বহু গল্প আছে যেগুলোও তোমরা কিন্তু জানো, শুধুমাত্র খুঁজতে হবে, খুঁজে বের করে আমাকে উদাহরণগুলিকে তুলে দিতে হবে। ফলে সেক্ষেত্রে আমরা যথারীতি আরো অভিজ্ঞ হব, আরো বেশি আমাদের পড়াশোনার মাত্রাটা বাড়বে। আরেকটি উদাহরণ কি, আলেকজান্ডার পোর শর্ট স্টোরি দ্য পারলাইন লেটার 1844 এর পাবলিকেশন এস্টাবলিশেস দ্য রেড হেরিং থ্রু দ্য মিসলিডিং লেটার। তো যারা এই গল্পগুলি বা সিনেমাগুলিকে দেখেছো তারা অনায়াসেই বুঝে ফেলতে পারবে, না দেখলে দেখো, অসুবিধার তো কিছু নেই। সেক্ষেত্রে গল্প পড়লেও আমাদের জ্ঞান বাড়বে, সিনেমা দেখলেও, বিশেষ করে এই সিনেমাগুলো দেখলেও আমরা বুঝতে পারবো যে রেড হেরিংটা কিভাবে কাজ করছে, ক্লিফ হ্যাঙ্গারটা কিভাবে কাজ করছে।
লিস্টে যে নেক্সট টপিকটি সেটা হচ্ছে শেকপস গান। শেকপস গান কি জিনিস? শেকপস গান হচ্ছে ইট স্টেটস দ্যাট এভরি এলিমেন্ট ইন আ স্টোরি মাস্ট বি নেসেসারি অ্যান্ড ইররেলেভেন্ট এলিমেন্টস শুড বি রিমুভড। যেগুলি প্রয়োজন সেগুলি থাকবে, ইররেলেভেন্ট গুলি থাকবে না। এলিমেন্টস শুড নট অ্যাপিয়ার টু মেক ফলস প্রমিসেস বাই নেভার কামিং ইনটু প্লে। ধরো যে এমন একটা কিছু দেওয়া হচ্ছে যেটা আর আসবেই না, সুতরাং সেটা দেবো কেন আমি? ন্যারেটিভের মধ্যে সেটা রাখার তো কোনো প্রয়োজন নেই। The statement is recorded in letters by Anton Chekhov several times. বোঝা যাচ্ছে শেকপস গান মানে অ্যান্টন চেখভের থেকে এসছে, তার লেটারগুলি থেকে বিশেষ করে এসছে। Chekhov says, remove everything that has no relevance to the story. If you say in the first chapter that there is a rifle hanging on the wall, in the second or third chapter it absolutely must to go off. If it's not going to be fired, it shouldn't be hanging there. সুতরাং সেই বন্দুক দিয়ে যদি গুলি নাই চালানো যায় তাহলে দরকার নেই সেটাকে ঝোলানোর। এইটা হচ্ছে শেকপস গান। যেটা প্রয়োজনীয় শুধু সেটাই রাখো, যেটা প্রয়োজনীয় নয় সেটাকে সরিয়ে ফেলো। আমার যে উদাহরণ দুটি আমার ভালো লেগেছে, একটা হচ্ছে দ্য সিগল 1896 এর, সেটা শেকপেরই লেখা। সেখানে কি করছে, মেইন ক্যারেক্টার থ্রু আউট দ্য স্টোরি একটা রাইফেল ক্যারি করছে, কিন্তু সেটার কোনো উল্লেখ নেই। একদম শেষে গিয়ে দেখা যাচ্ছে সে সেই রাইফেলটা দিয়ে নিজেই আত্মহত্যা করছে, ফলে সেই জিনিসটার প্রয়োজনীয়তা একদম শেষে গিয়ে পাচ্ছি। সো দ্যাট ইজ দ্য শেকপস গান। সেকেন্ড এক্সাম্পল হচ্ছে এলিয়েন্স মুভি, যেটা একেবারে একটি কাল্ট মুভির উদাহরণ। 1986 doesn't initially appear to be any more than a simple but futuristic tool until the final showdown with the alien queen, when Ripley iconically steps out of wearing it and warning her to get away from Newt. It is the perfect machine to equalize the playing field and allows her to be victorious in seemingly unwinnable battle. মানে বোঝাই যাচ্ছে যে পাওয়ার লোডার যেটা ছিল, সেই পাওয়ার লোডারটার আপাত দৃষ্টিতে কোনো কাজ মনে না হলেও শেষ পর্যন্ত এলিয়েন কুইনকে হারানোর জন্য কিন্তু ওই পাওয়ার লোডারটাই কার্যকরী হলো। এলিয়েন মুভিটা অবশ্যই দেখো, এটা খুব চমৎকার একটি মুভি এবং এটা বিশেষ করে কাল্ট মুভি, মানে এলিয়েন সিরিজের কাল্ট মুভি, একেবারে প্রথম ধাপের শ্রেষ্ঠ মুভিদের মধ্যে একটি এলিয়েন্স। তাহলে সেই জন্য এটা দেখলে পরেও বোঝা যাবে যে আমি শেকপস গান বোঝার জন্য সিনেমাটা দেখতে পারি, অসুবিধা কোথায়? তো এই হচ্ছে শেকপস গানের উদাহরণ। নেক্সট লিস্টে যেটি আছে সেটা হচ্ছে ফোরশ্যাডোয়িং। তো ফোরশ্যাডোয়িং বলতে আমরা বুঝি যে রাইটার gives an advance hint of what is to come later in the story. Foreshadowing often appears at the beginning of a story or a chapter and it helps the reader develop expectations about the upcoming events. তাহলে রিডাররা কিন্তু সেই এক্সপেকটেশনটা রাখে যে এরপরে এটা হতে চলেছে বা এটা হতে পারে, সেটাই হচ্ছে ফোরশ্যাডোয়িং। উদাহরণ কি? হাউস অফ স্টার্ক কোথায়? উইন্টার ইজ কামিং, বিখ্যাত গেম অফ থ্রোনস 2011 এর শো, এইচবিওর অরিজিনাল সিরিজ যেটা, সেখানে কিন্তু হাউস অফ স্টার্কের ওয়ার্ডটা কি ছিল? উইন্টার ইজ কামিং। সো উইন্টার ইজ কামিং, এটা হচ্ছে ফোরশ্যাডোয়িং। The leaves fell early that year, foreshadowing death in Ernest Hemingway's A Farewell to Arms, খুব বিখ্যাত একটা নভেল 1929 এর যার পাবলিকেশন। সেখানে এই যে লাইনটি দিচ্ছে দ্য লিভস ফেল আর্লি দ্যাট ইয়ার, এইটা আসলে ফোরশ্যাডো করা হচ্ছে। ফোরশ্যাডো কি করা হচ্ছে? ডেথের ফোরশ্যাডোয়িং। এরকম অনেক ছোট গল্পের মধ্যেও ডেথের ফোরশ্যাডোটা কিন্তু আমরা পেয়ে থাকি বা পেয়েছি। তোমরা যদি পেয়ে থাকো অবশ্যই সেটা কিন্তু কমেন্ট সেকশনে এসে জানাবে। দ্য উইচেস স্পিচ অ্যাবাউট দ্য মিটিং উইথ ম্যাকবেথ ইন শেক্সপিয়ার্স ম্যাকবেথ 1606, ম্যাকবেথে কিন্তু যে ফার্স্ট হোয়েন শ্যাল উই থ্রি মিট অ্যাগেন ইন থান্ডার লাইটনিং অর ইন রেন, এই ম্যাকবেথের সাথে দেখা করাটা তো ফোরশ্যাডোই করা হচ্ছে, কারণ পরবর্তীকালে তাদের সত্যি সত্যি সেটা দেখা হচ্ছে। ফলে প্রাইমারিলি সেটা কিন্তু ঘোষণা করে দিচ্ছে একদম শুরুতেই, এবং টেক্সটটা শুরুই হচ্ছে কি ইন মিডিয়াস রেস, সেটাও আরেকটি ন্যারেটিভ টেকনিক। তো যে সেটা নিয়ে আজ এই ভিডিওতে আমি আর বলছি না, হয়তো পরবর্তীকালে আরেকটি ভিডিওতে সেটা আমি বলবো। শেষ যে এক্সাম্পলটা এখানে দেওয়া আছে, কিলিং অফ দ্য অ্যালবাট্রস ইন কোলরিজেস দ্য রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট ম্যারিনার 1797 থেকে 98 এর মধ্যে যেটা লেখা হয়েছিল, অ্যালবাট্রস পাখিটাকে মারাও কিন্তু সেটা ফোরশ্যাডো অলরেডি করে দেওয়া হয়েছিল কবিতাটিতে। কবিতাটি পড়লে পরে নিশ্চয়ই সেটা বোঝা যাবে। এখানে যে কয়েকটি ন্যারেটিভ টেকনিক নিয়ে আমরা আলোচনা করলাম সেটুকু তো ঠিক আছে, কিন্তু এছাড়াও আসলে বহু আছে, a lot more left and literally a lot more to learn. হয়তো অন্য কোনো ভিডিওতে আমরা বাকিগুলি জানতে পারবো। এরকম ফ্ল্যাশ ফরওয়ার্ড রয়েছে, ফ্ল্যাশ ব্যাক রয়েছে, অথো সার্গট রয়েছে, সেকেন্ড পারসন ন্যারেশন রয়েছে, ইনমিডিয়েট স্ট্রেস যেটা আমি বললাম, মাল্টি পার্সপেক্টিভিটি রয়েছে, টেকিং টাইম বম্ব সিনারিও, ভেরি ইন্টারেস্টিং ওয়ান, পোয়েটিক জাস্টিস রয়েছে, এপিফেনি আছে, ইউ ক্যাটাস্ট্রফি রয়েছে, ওচি রয়েছে, প্রিডেস্টিনেশন প্যারাডক্স রয়েছে, এরকম অনেক অজস্র যেটা রয়েছে আমরা সেগুলো সম্পর্কে এখনো জানি না। নিশ্চয়ই সেগুলি সম্পর্কে আমরা জানবো। এই ভিডিওটি যদি পছন্দ হয় তবেই আমি তোমাদের রেসপন্স থেকে সেকেন্ড ভিডিওটি বানানোর চেষ্টা করব। তো সেটাও আমাকে অবশ্যই কমেন্টে জানিও যে এই ভিডিওটি কতটি তোমাদের পছন্দ হচ্ছে। এবার যেটা আসছে স্যাটিসফাই ইয়োরসেলফের পার্ট, যেটা প্রত্যেকটি ভিডিওর ক্ষেত্রে আমি দিয়ে থাকি। সেখানে কি করতে হবে প্রথমেই বলে রাখি যে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস প্রেজেন্টেশন পার্টিকুলারলি ফ্রম দ্য বিগিনিং টু দ্য এন্ড।
এবং যেটা তোমাদের করতে হয় সেটা ছোট্ট করে আমি বলে দিই, পয়েন্ট আউট এনি ন্যারেটিভ আইদার ফ্রম দ্য টেক্সটস অফ ইউর সিলেবাস অর ফ্রম ইউর রিডিং অফ এনি টেক্সট। সুতরাং বুঝতে পারছো যে ন্যারেটিভগুলি তোমরা এতক্ষণ ধরে শিখলে সেগুলির উদাহরণ হয় তোমাদের পড়া কোনো টেক্সট থেকে দিতে পারো, অথবা তোমরা মানে যেটা সিলেবাসের মধ্যে রয়েছে সেরকম কোনো টেক্সট থেকে তোমরা দিতে পারো, বা তোমাদের নিজস্ব পড়া রয়েছে সিলেবাসের বাইরের টেক্সট সেখান থেকেও দিতে পারো। যেখান থেকেই দাও না কেন উপকার আমাদেরই। এবং অবশ্যই তার সাথে কমেন্ট করতে ভুলো না যে কোন টেকনিকটি সবচেয়ে বেশি পছন্দ হচ্ছে তোমার বা ইন্টারেস্টিং বলে মনে হয়েছে। ফাইনালি ইউ ক্যান actually enrich many of us, so please comment, কারণ তোমার কমেন্ট বা তোমাদের কমেন্টগুলি সেগুলি কিন্তু আমাদেরও কাজে লাগবে, আমাদের সবার কাজে লাগবে। কারণ প্রত্যেকটি টেক্সট যে আমরা পড়তে পারবো তার কোনো মানে নেই, প্রত্যেকটি মুভি যে আমরা দেখবো তারও কিন্তু কোনো মানে নেই। সুতরাং সেক্ষেত্রে যেমন আমি তোমাদেরকে খানিকটা দিয়ে সাহায্য করছি, তোমরাও কিন্তু খানিকটা দিয়ে আমাকেও সাহায্য করতে পারো। তো অবশ্যই এরপরে দেখা হবে আর একবার নতুন ভিডিওতে নতুন কনসেপ্ট নিয়ে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।